দাদা, ও দাদা, আমাকে 2টো টাকা দিয়ে সাহায্য করুন না। দয়া করে এভাবে চলে যাবেন না, একটু সাহায্য করুন আমাকে। হায় রে পোড়া কপাল আমার, সারাটা দিন কত ধরনের মানুষ এই দিক দিয়ে আনাগোনা করলো, কিন্তু কারো মনে এতটুকু দয়া হলো না আমার জন্য। আসলেই এই পৃথিবীর মানুষ বড্ড পাষাণ। যেখানে নিজের মানুষজনই আমাদের সাথে বেইমানি করলো, সেদিকে ওরা কারা? আরে, রূপা এখানে কি করছে? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। অবশেষে সে ভিক্ষে করছে। কি হয়েছে তাদের মধ্যে? যাই হয়ে যাক না কেন, আমার বউকে বুঝতে দেওয়া যাবে না যে সে আমার বোন। আরে, এটা তো আমার রকি দাদা, কিন্তু দাদা এখানে কি করছে? আর সাথে মেয়েটাই বা কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখে তো মনে হচ্ছে দাদা বিয়ে করেছে। কিভাবে সে পারলো মা বাবাকে না জানিয়ে? বাবারে বাবা, গ্রামে ঢুকতে না ঢুকতেই কি যে বিকিরি টিকিরি এসে হাজির হয় বুঝতেই পারি না। এই জন্যই গ্রাম আমার একদম পছন্দ না। কিন্তু নেহাত বাবা আমাদেরকে গ্রামে পাঠিয়েছেন, তার এখানে অনেক বড় একটা বাড়ি আছে। এ মেয়ে, দেখতে শুনতে তো মন্দ নয়, তুমি কাজ করে খেতে পারো না? রকি, ওকে 2টো টাকা ভিক্ষে দিয়ে দাও তো। না মেম সাহেব, আপনার টাকা আপনার কাছে রেখে দিন। আমার এমন টাকার দরকার নেই। আমি স্বার্থপর মানুষদের কাছ থেকে টাকা নিই না। পারলে না খেতে পেয়ে মরে যাব, তবু আপনাদের মতো মানুষদের কাছ থেকে একটা টাকাও আমি কোনোদিন নেব না। আর দয়া করে আমাকে কথা শোনাবেন না। আমার মতো আমি ভিক্ষে করছি, আপনাকে আমি বিরক্ত করছি না। চলে যান মেম সাহেব, চলে যান এখান থেকে। কি? একটা সামান্য ভিখারিনীর মুখে এত বড় কথা? আহা, ছাড়ো তো গিন্নি, ওদের কথা বাদ দাও। চলো, আমাদের শুভ কাজে শুধু শুধু সময়টা কেন নষ্ট করছো বলো? ওকে 500 টাকা দিয়ে দাও, ঝামেলা মিটে যাক। কথা বললে কথা বাড়বে। বাবা, ভিখারিনীটা আমাকে এত কিছু বললো, সেটা তুমি কোনো প্রতিবাদ করলে না? আমাকে আরো উল্টো বলছো যে 500 টাকা দিতে। তোমার এত মায়া দয়া ওর প্রতি কিভাবে শুরু হলো শুনি? আগে তো কোনো ভিখারিনীকে দেখে এরকমটা বলনি, আজকে কি হলো তোমার? কোনো ভিখারিনীকে টাকা দেওয়ার জন্য আমার বাবা আমাকে টাকা দেয়নি, বুঝেছো? চলো বলছি এখান থেকে এক্ষুনি, চলো। আমাকে ক্ষমা করে দিন মেম সাহেব, আমি মুখের চোটে কি বলে ফেলেছি। আমি আসলে বুঝতে পারিনি, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আপনাদের সংসারে কেন অশান্তি করছেন আমার জন্য? আমি একজন সামান্য ভিখারি। পারলে আমাকে 2টো থাপ্পড় মারুন, তবু আপনাদের মধ্যে ঝগড়া করবেন না। হয়েছে হয়েছে, তোকে আর ন্যাকা সাজতে হবে না, যা বলার তো বলেই ফেলেছিস। শোন, এই রাস্তার মোড়ে তুই যদি আমার সামনে আর কোনোদিন পড়িস তো দেখবি তোর কি হাল আমি করি। যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমাকে চিনিস আমি কে? বুঝে কথা বলবি। মা, বাবা, জানো আজকে রকি দাদার সাথে দেখা হয়েছিল। সে বিয়ে করেছে, অনেক সুন্দরী একটা বউ পেয়েছে। মেয়েটা বড়লোক ঘরের একমাত্র মেয়ে। ভালোই হয়েছে মা বাবা, আমাদেরকে ছেড়ে সে খুব সুখে আছে। আমাদের মতো গরিব পরিবারকে আঁকড়ে ধরে তার তো কোনো দিন ভবিষ্যৎ গড়তো না মা বাবা। আমাদের এটাই সব থেকে ভালো হয়, তাকে আমরা মন থেকে মুছে ফেলি। সে যেন ভালো থাকে এই প্রার্থনাই সবসময় করি। মারে, আমার যত সয় সম্পত্তি ছিল সব কিছু রকির পেছনেই খরচ করেছি। তার পড়াশোনার খরচ চালাতে গিয়ে আমি ভিখারি হয়েছি। ভেবেছিলাম ছেলে শহরে পড়াশোনা করে আমাদেরকে দেখাশোনা করবে, কিন্তু সে তো বড় চাকরি পেয়েছে। সে এখন অনেক বড় লোক। সে আমাদেরকে ভুলে গেছে। তার মা বাবার অবদান সে অস্বীকার করছে। মা রূপা, তার নাম তুই কোনো দিন আমার সামনে মুখ দিয়ে আনবি না। দয়া করে একটু চুপ থাকো না, তোমার শরীরটা এমনিতেই ভালো না। কেন শুধু শুধু চিল্লা পাল্লা করছো? এমনিতেই ঘরে
একটা টাকাও নেই যে তোমায় একটু বুদ্ধি দেখাবো। কি পোড়া কপাল আমার, মেয়েটার বিয়েরও খরচটা রাখলে না তুমি। কিভাবে মেয়েটাকে বিয়ে দেব বলো তো? মেয়েটা দিন রাত ভিক্ষা করে, এই গ্রামে তো কেউ কাজ দেয় না, তাই শহরে আসা লোকজনদের কাছ থেকে হাত পেতে চেয়ে নেয়। এতটুকু জমিও যদি আমাদের রূপার জন্য রাখতে তাহলে খুব ভালো হতো। মেয়েটার কথা চিন্তা না করেই শুধু রকির কথাই আমরা সারা জীবন চিন্তা করেছি। আর বলো না গিন্নি, আর বলো না। ভেবেছিলাম তো আমি অন্য কিছু গিন্নি, যে রূপার দাদা বড় জায়গায় চাকরি করবে, তারপর রূপাকে সে বিয়ে দেবে। কিন্তু সব কিছুই উল্টো হয়ে গেল। ছেলেটা আমাদেরকে ভুলে গেল গিন্নি, ভুলে গেল। তবে শোন মা, ওর কাছে তুই কোনো দিন যাবি না। এটা বাবা হয়ে তোকে আমি আদেশ করলাম। আমি যদি মরেও যাই তবুও তাকে খবর পাঠাবি না। যদি পাঠাস তাহলে আমার আত্মা গুরু দিন শান্তি পাবে না। বাবা তুমি চুপ করবে? এইভাবে বলো না। তুমি মরবে কেন বাবা? আমার মাথায় যতগুলো চুল আছে তুমি তত দিন বেঁচে থাকবে বাবা, ততদিন। আমি যেভাবেই হোক তোমার চিকিৎসা বড় হাসপাতালে করব। সব কিছু তো হয়েছে আমার রকি দাদার জন্য। সে যদি এমনটা না করতো আমাদের সাথে তাহলে আজ তুমি ভালো থাকতে। কিন্তু সে তো আমাদের পরিবারটাকে ধ্বংস করে দিয়ে নিজে খুব সুখী আছে। ঈশ্বরের কাছে সব কিছুই রেখে দিলাম, তিনি এর বিচার করবেন। সে ভালো থাকুক মা, সে ভালো থাকুক। যা, আমার জন্য একটু রান্নাঘর থেকে জল নিয়ে আয়। গলাটা থেকে থেকে শুকিয়ে কাঠ হয়ে যায়। বুঝি না রে মা, কি যে হলো আমার। কিছুতেই তো হিসাবটা মিলাতে পারছি না। আমার ছোট বোন রূপা ভিক্ষা করে, বাবা মা কেমন আছে কে জানে। তবে যাই হয়ে যাক না কেন, আমার গিন্নি আর শ্বশুর বাড়ির মানুষের কাছে কোনো দিন প্রকাশ করা যাবে না। আমি তাদেরকে বলেছি যে আমি অনাথ, আমার পরিবার বলতে কিছু নেই। তারা এসব জেনে তাদের মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছে। এখন যদি বলি আমার পরিবার আছে, তাহলে আমি ওদের কাছে ছোট হয়ে যাব। কি যে করব আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। তবে আমাকে আরো পাষাণ হতে হবে, না হলে শ্বশুর বাড়ির কাছে আমি মান সম্মান হারা হব। কিন্তু যখন থেকে রূপার মুখটা দেখেছি তখন থেকে খেতে আর ইচ্ছেই করছে না। মনটা বলছে ওরা খুব বিপদে আছে, না হলে কেন ভিক্ষে করে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি কি গ্রামে বেড়াতে এসেছো নাকি চিন্তা করতে এসেছো? যখন থেকে সেই ভিখিরিটাকে দেখেছো তখন থেকে তোমার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে। কেন? হ্যাঁ কেন? ওই ভিখারিনীর সাথে তোমার সম্পর্ক কি? আমাকে তাড়াতাড়ি খুলে বলো। যদি শুনেছি যে কিছু একটা লুকিয়েছো তাহলে কিন্তু ভালো হবে না। আর খাবারটা কি এখন দিয়েছিলাম তোমাকে? এখনো তো একটা খাবারও নড়েনি। আহা, কি যে বলো না গিন্নি, ওই ভিখারিনীর কথা তো আমার মনেই নেই। আমার আসলে একটু মাথাটা ব্যথা করছে, তাই একটু মনমরা হয়ে আছি, আর কিছুই নয়। আর তুমি তো জানোই আমি অনাথ, আমার কেউ নেই এই পৃথিবীতে। তাহলে একটা সামান্য ভিখারিনী আমার কি হবে বলো? আমি একজন শিক্ষিত ছেলে, আমার ভালো চাকরি আছে, তার সাথে আমার কি যায় বলো? তাই তো আমি ভাবছি, একটা সামান্য ভিখারিনীর সাথে তোমার মতো একটা ছেলের সম্পর্কই বা কি হতে পারে। আমিও না কি যাতা যে চিন্তা করি কে জানে। আচ্ছা শোনো, তুমি তো জানোই যে বাবার এই বাড়িটা অনেক আগে বানিয়েছিল, তাই বাবা বলছেন যে এই বাড়িতেই কিছুদিন থাকতে। শহরের যে ফ্ল্যাটটা আছে আমাদের, ওখানে কিছুদিন একটু কাজ চলবে, তারপর এই গ্রাম থেকে যেতে। তুমি কি থাকবে আমার সাথে এখানে? কি যে বলো না গিন্নি, এখানে থাকবো না কেন? তুমি যেখানে থাকবে আমিও তো সেখানেই থাকবো। আর শ্বশুর মশাই তো বলেই দিয়েছে যে আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। তো আমি কিভাবে তোমার কথা অমান্য করতে পারি বলো? আচ্ছা শোনো, এসে যখন পড়েছো
চলো দুজন মিলে একসাথেই খাবারটা খেয়ে ফেলি। বাবা, ভালোবাসা দেখা যায় উতলে পড়ছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি হাতগুলো একটু ধুয়ে আসছি, তারপর দুজন মিলেই খাবারটা খাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা গিন্নি, ঠিক আছে, তুমি তাহলে হাত মুখগুলো ধুয়ে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। সারাটা দিন ভিক্ষা করে মাত্র 10টা টাকা নিয়ে আসলি মা? তুই তো দেখতেই পাচ্ছিস তোর বাবার শরীরটা দিনের পর দিন শুধু অবনতি হচ্ছে। কিছু যদি একটা না করা যায় তাহলে তোর বাবা তো বাঁচবে না রে। হয়তো কত কিছু করার বাকি ছিল রে মা। মা, এসব অলক্ষণে কথা কখনো মুখ দিয়েও আনবে না। বাবা আমাদেরকে ছেড়ে কোনো দিন কোথাও যাবে না। আচ্ছা মা, বুদ্ধিমশাই তো বলেছিলেন যে বাবাকে যদি শহরে নিয়ে চিকিৎসা করা যায় তাহলে বাবা সুস্থ হয়ে যাবে। মানুষের কাছে টাকা চাইতেও এখন লজ্জা করে মা। আর কত হাত পাতা যায়। 2টো টাকা যদি কেউ দেয় তাহলে 10টা কথা শুনিয়ে দেয়। আচ্ছা মা, একটা কাজ করলে কেমন হয় বলো তো? দাদা তো এই গ্রামেই আছে, দাদার কাছে না হয় কিছু টাকা চাই বাবার চিকিৎসার জন্য। আমার মন বলছে দাদা দেবে হয়তো। এইসব কি বলছিস রে রূপা তুই? তোর বাবা যদি জানতে পারে তাহলে তো খুব খারাপ হয়ে যাবে। কিন্তু জানার থেকে বড় কথা হচ্ছে তোর দাদা কি টাকা দেবে তোর বাবার চিকিৎসার জন্য? আমার তো বিশ্বাস হয় না রে মা, বিশ্বাস হয় না। কারণ যে ছেলে আমাদেরকে ছেড়ে এত বছর থাকতে পারে সে আমাদেরকে টাকা দেবে? এত দিন ধরে এই গ্রামে আছে, কই লুকিয়েও তো আমাদেরকে একটু দেখতে আসলো না। ছেলে এখন বড় লোক হয়েছে, বড় লোক ঘরের জামাই হয়েছে, এখন কি আমাদের মতো ভিখারিনীদেরকে চিনবে মা বল? মা, এভাবে কেঁদো না তুমি দয়া করে। একটা শেষ চেষ্টা করে দেখি না মা। আর বাবাকে যদি আমরা না বলি তাহলে বাবা কোনো দিন জানতে পারবে না। দাদা যে বাড়িতে থাকে সেই বাড়ির সব ঠিকানাই আমি জানি। আমি আজ বিকেলেই যাব দাদার কাছে। দাদাকে সব ঘটনা খুলে বলবো যে আমরা কত কষ্টে আছি। দেখো মা, তুমি দেখে নিও, দাদা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে। অতিরিক্ত বিশ্বাস নিয়ে যাস না রে মা। যদি না দেয় তাহলে তোর মনটা ভেঙে চুরমার হয়ে যাবে। যেখানে আমরা সারা জীবন ওর পেছনে খেটেও কোনো নাম পেলাম না, সেখানে তোর বলা একটা কথায় ও টাকা দেবে? বিশ্বাস হয় না রে মা, বিশ্বাস হয় না। মা, এই শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। একটু দাদার সাথে দেখা করি, সবটা বললে হয়তো তার মনটাও গলে যেতে পারে। মানুষ পাষাণ হলে কি এমনই পাষাণ হয় মা বলো? দাদা, ও দাদা, জানো তুমি আমাদের ঘরে কত অভাব। আমার বাবা খুব অসুস্থ দাদা, আমাকে কিছু টাকা দাও। দাদা, ও দাদা, বুদ্ধিমশাই বলেছেন বাবাকে নিয়ে যদি শহরে চিকিৎসা করানো না যায় তাহলে বাবাকে বেশি দিন বাঁচানো যাবে না। তোমার তো অনেক টাকা দাদা, কিছু টাকা দাও না। রূপা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমার বাড়িতে চলে এসেছিস। আমার গিন্নি যদি জানতে পারে যে তুই আমার বোন হোস, আমাকে মেরেই ফেলবে। সে আমাকে ছেড়ে চলে যাবে। দয়া করে এখান থেকে চলে যা, আর আমি তোর জন্য কিছুই করতে পারবো না। বাবাকে অন্য কোথাও চিকিৎসা করিয়ে নে। আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার নিজের দাদা। ছোটবেলা থেকে না কত ভালোবাসতে আমাদেরকে। আমরা একটু কষ্টে থাকলেই তুমি পাগল হয়ে যেতে। এটা কি আমার সেই দাদা যে বোনটা একটু ব্যথা পেলে কুকরিয়ে কেঁদে উঠতো? এটা কি আমার সেই দাদা যে একটু আমার মা বাবাকে ভালো রাখার জন্য শহরে গিয়েছিল ভালো চাকরি করার জন্য? দাদা, এটা কি সত্যি তুমি? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না যে মানুষ এরকম কিভাবে হতে পারে। রূপা, এত ন্যাকামো করিস না, এখন এখান থেকে চলে যা। আমার গিন্নি এখনই চলে আসবে। আর শোন, এই গ্রামে আরো কিছুদিন আমি আছি, সাবধান। আমার পরিচয় তুই কাউকেই দিবি না। যদি কোনো না কোনোভাবে আমার গিন্নি সবকিছু জানতে পেরে যায়
তাহলে আমাকে বঞ্চিত করবে সবকিছু থেকে। আমি আমার গিন্নির জন্য এত উপরে আজ উঠতে পেরেছি, বুঝেছিস? আর শোন, তোকে আমি কোনো সাহায্য করতে পারবো না, কারণ টাকা পয়সা সব হিসাব আমার গিন্নির কাছেই থাকে। ঠিক আছে দাদা, আমাদেরকে কোনো সাহায্য তোমার করতে হবে না। তবে একটা কথা তোমায় বলে যাই দাদা, যদি আমাদের সাথে তুমি অন্যায় করে থাকো তাহলে এর বিচার একদিন বিধাতা করবেনই করবে। শুধু সময়ের অপেক্ষা, আজ আমার কাল তোমার। তবে তুমি যদি আমার সাথে অপরাধ করতে আমি কিছুই বলতাম না। তুমি তোমার নিজের বাবা মায়ের সাথে অপরাধ করেছো, তাদের বিশ্বাস ভেঙেছো। একদম চুপ কর হতচ্ছাড়ি, যত বড় মুখ নয় তত বড় কথা। আসলে তোদেরকে ভিক্ষা করতেই মানায়, বুঝেছিস? তোরা ওরকম জাতেরই। আমি নেহাত তোদের সংসার থেকে বেরোতে পেরেছিলাম, তাই তো এখন বেঁচে আছি। না হলে এতদিনে মরেই যেতাম। যা এখান থেকে বলছি, বের হয়ে এখান থেকে। আমার বাড়ির সামনেও যেন তোদেরকে আমি না দেখি কোনোদিন। এরকম ছোট লোকদেরকে আমি কখনো সহ্য করব না, বুঝেছিস? ঠিক আছে দাদা, আমি চলে যাচ্ছি। আর আমাকে এভাবে বকো না, আমার সহ্য হচ্ছে না। কেন যে মায়ের কথা অমান্য করতে গেলাম। মা কতবার বারণ করেছিল যে তোর দাদা কোনোদিন আমাদেরকে সাহায্য করবে না। ও গো, এ কি সর্বনাশ হয়ে গেল গো! কেন আমাদেরকে ছেড়ে চলে গেলে তুমি? ও গো, আমাদের এখন কি হবে গো? একটা ঘরে মেয়ে আছে, মেয়েটাকে কে দেখবে বলো? এই অসময়ে কেন চলে গেলি আমাদেরকে ছেড়ে? ও গো, উঠো না, কথা বলো। মা, ও মা, বাবার কি হলো মা? বাবা এরকম ভাবে শুয়ে আছে কেন? আর বাবার শরীরে সাদা কাপড় মোড়ানো কেন? মা, উত্তর দাও না আমাকে। বাবার কি হয়েছে মা? এভাবে তুমি কান্না করছো কেন? ও মা, মা আমার কথা তুমি উত্তর দাও মা, আমার কথা তুমি উত্তর দাও। তোর বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল রে মা, চলে গেল। আমরা নিঃস্ব হয়ে গেলাম রে মা, নিঃস্ব হয়ে গেলাম। তোর বাবা আর নেই রে মা, তোর বাবা আর নেই। না না মা, এইরকমটা হতে পারে না। বাবা আমাকে ছেড়ে যেতে পারে না মা। বাবা, ও বাবা, ওঠো বাবা বলছি, ওঠো। আমার কথা শুনতে পাচ্ছ তুমি বাবা? ওঠো না বাবা, ওঠো বাবা। বাবা, বাবা, বাবা গো, আমি তো অনাথ হয়ে গেলাম বাবা। এ বিধাতা, তুমি কোনোদিন ক্ষমা করো না। সরি টু সে ম্যাডাম, হি ইজ নো মোর। ওনার কিডনি দুটো নষ্ট হয়ে গিয়েছে, আমরা তাকে বাঁচাতে পারলাম না। অবাক করার বিষয় হচ্ছে তিনি গতকালকেও সম্পূর্ণ সুস্থ ছিলেন, কিন্তু হঠাৎ একদিনের মধ্যে এত কিছু হয়ে গেল কিভাবে বুঝতেই পারলাম না। এই সব কিছু হয়েছে ওর পাপের ফলের জন্য। ও আমাদেরকে মিথ্যে বলে ঠকিয়েছে। ও অনাথ পরিচয়ে আমাকে বিয়ে করেছে। সে তার পরিবারের সাথেও ঠকবাজি করেছে। তার বৃদ্ধ পিতা চিকিৎসার অভাবে মরে গিয়েছে। এমন লোকদের সাথে তো এরকমটাই হওয়া উচিত ছিল। ঠিক হয়েছে, বিধাতা যা করেছে ঠিক করেছে। আমার কোনো দুঃখ নেই, এতে কোনো দুঃখ নেই।